এমআরআই মেশিনের সামনে যদি কেউ শুয়ে থাকে তাহলে এই মেশিন কখনো কখনো প্রাণও কেড়ে নিতে পারে। কি অবাক হচ্ছেন? যে মেশিন মানুষের জীবন রক্ষার তাগিদে তৈরি তাই আবার প্রাণ কেড়ে নেবে। মেশিনটি আসলে কতটা শক্তিশালী সেটাই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তার আগে একটি বাস্তব ঘটনা জেনে আসা যাক, যেটি প্রায় আজ থেকে 6 বছর আগে। এক যুবক ভুল করে সেই রুমে ঢুকে পড়ে যেখানে এমআরআই মেশিন রাখা ছিল। তাকে বলা হয়েছিল একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে, কিন্তু সেই সিলিন্ডারটি ছিল লোহার তৈরি। দুর্ভাগ্যবশত ছেলেটির ধারণা ছিল না এই মেশিনটা কতটা শক্তিশালী হতে পারে। যেই মাত্র সে ঘরে প্রবেশ করে তখনই মেশিনের অত্যন্ত শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র দূর থেকেই তাকে টেনে নেয় এবং অক্সিজেন সিলিন্ডার সহকারে সেই মেশিনের সাথে একটা সজোরে ধাক্কা দেয়। ফলাফল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং এই মেশিন কিভাবে কাজ করে সেটি বোঝানো। আমরা জানি জাঙ্ক ইয়ার্ডে যে ক্রেন ব্যবহৃত হয় গাড়ি বা লোহার টুকরো তুলতে, তার চৌম্বক শক্তি থাকে প্রায় 1 টেসলা। এই 1 টেসলার শক্তিতে একটা গাড়িকেও তুলে নেওয়া যায়। অন্যদিকে এমআরআই মেশিনের শক্তি তার চেয়েও 3 গুণ বেশি, মানে 3 টেসলা শক্তি। এই মেশিন শরীরের যে কোনো অভ্যন্তরীণ সমস্যার খুঁটিনাটি বিশ্লেষণ করতে পারে। বিশেষ করে মস্তিষ্কের স্ক্যানিং করতে এটি সবচেয়ে বেশি পারদর্শী। এখন আসা যাক মেশিনের গঠন এবং কাজের পদ্ধতি সম্পর্কে। এই মেশিনের মাঝখানে একটি বোর বা সুড়ঙ্গের মতো অংশ দেখা যায়, যেখানে রোগীর মাথা রাখা হয়। এই বোরের চারপাশে একটি রিংয়ের মতো অংশ থাকে, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি থাকে। এই রিংয়ের ভেতরে থাকে একটি সুপার কন্ডাক্টিং ম্যাগনেট। এটি এক ধরনের স্থায়ী চুম্বক, তবে এর আচরণ সাধারণ চুম্বকের থেকে আলাদা। এই চুম্বকের ভিতরে এক ধরনের কয়েল বা তারের প্যাচ থাকে, যা তৈরি হয় নিউবিয়াম এবং টাইটেনিয়ামের মতো ধাতু থেকে। এই কয়েলের বৈদ্যুতিক প্রতিরোধ একেবারে শূন্যের কাছাকাছি, অর্থাৎ এটি তাপ উৎপন্ন না করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। যখন কয়েলের আশেপাশে কোনো চৌম্বকীয় ক্ষেত্র থাকে না, তখন প্রথমেই কয়েলটিকে চার্জ করা হয়। চার্জ হওয়ার সাথে সাথে কয়েলের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে শুরু করে। এই কারেন্ট আশেপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তবে এই ক্ষেত্রটি খুব বেশি শক্তিশালী হয় না, কারণ কারেন্ট প্রবাহের ফলে কয়েলের তার গরম হয়ে যায় এবং তাতে রেজিস্ট্যান্সের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই রেজিস্ট্যান্স শূন্য রাখতে কয়েলটিকে তরল হিলিয়ামের মাধ্যমে ঠান্ডা করা হয়, যার তাপমাত্রা প্রায় -261 ডিগ্রি সেলসিয়াস। এই তরল হিলিয়াম কয়েলের তাপমাত্রাকে প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে রাখে, ফলে কয়েলটি সুপার কন্ডাক্টিভ অবস্থায় পৌঁছে যায়। এই অবস্থায় কয়েলের আশেপাশে একটি অত্যন্ত শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। সুপার কন্ডাক্টিং অবস্থায় কয়েলের রেজিস্ট্যান্স একেবারে শূন্য হয়ে যায়, তাই একবার চার্জ করলেই বাইরে থেকে আর কোনো বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন পড়ে না। যখন কয়েলটি সুপার কন্ডাক্টিভ অবস্থায় থাকে তখন এর চৌম্বকীয় ক্ষেত্র অনেক দিন পর্যন্ত থাকে। বলা যায় সেটি আজীবন স্থায়ী হয়ে থাকে, কারণ বিদ্যুৎ হারানোর একমাত্র কারণই হলো রেজিস্ট্যান্স, আর এখানে সেটি নেই। এরপর চৌম্বকটিকে প্যাক করে রাখা হয়। এবার দেখা যাক এই মেশিন কিভাবে মানুষের শরীরে কাজ করে। আমাদের শরীরের প্রায় 60% পানি দিয়ে গঠিত, আর পানিতে থাকে হাইড্রোজেন পরমাণু। যেহেতু আমরা জীবিত, তাই এই হাইড্রোজেন পরমাণুগুলোর নিজের কিছু শক্তি থাকে, যেগুলো তারা এলোমেলোভাবে ও ইচ্ছামতোভাবে নির্গত করে। কিন্তু যখন এই পরমাণুগুলো একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে আসে, তখন সেই ক্ষেত্র তাদের এক সারিতে সুন্দরভাবে সাজিয়ে ফেলে। এই চৌম্বকীয় ক্ষেত্রটি হোমোজিনিয়াস, অর্থাৎ সর্বত্র সমানভাবে কাজ করে। এর মানে হলো শরীরের প্রতিটি পরমাণুর উপর সমান বল প্রয়োগ হয়, ফলে এখন শরীরের সব পরমাণু খুব সুন্দরভাবে চৌম্বকীয় ক্ষেত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলে। এবার আসে মেশিনের দ্বিতীয় অংশ, যার নাম রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল। যখন আমাদের মস্তিষ্ক স্ক্যান করা হয়, তখন মস্তিষ্কের একদম কাছাকাছি এই ধরনের একটি যন্ত্রাংশ স্থাপন করা হয়, যাকে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল বলা হয়। এখন একটু মনোযোগ দিয়ে দেখুন এই কয়েলটি আসলে কি করে। এই কয়েলটি আমাদের মস্তিষ্কে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠায়, তবে তা ধারাবাহিকভাবে নয়। এটি একবার একটি পালস পাঠায়, তারপর আবার বন্ধ করে দেয়। যেমন ধরুন, একটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, যেটি প্রাকৃতিকভাবে পৃথিবীর আকর্ষণ বল অনুযায়ী এলোমেলোভাবে শক্তি নিঃসরণ করছে। প্রথমে এই পরমাণুর উপর সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, যাতে এটি সুশৃঙ্খলভাবে একটি নির্দিষ্ট দিকে ঘুরে দাঁড়ায়। এরপর একটি 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস প্রয়োগ করা হয়, যা এই হাইড্রোজেন পরমাণুকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। এই কাজটি হয়ে যাবার পর রেডিও ফ্রিকোয়েন্সি বন্ধ করে দেওয়া হয়। এখন পরমাণুটি আবার আগের অবস্থানে ফিরে যেতে চায়, সেই সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে। যখন এটি তার পুরনো অবস্থানে ফিরতে শুরু করে, তখন সে কিছু শক্তি রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলের মাধ্যমে আবার নিঃসরণ করে। এই কয়েলের রিসিভার অংশটি মস্তিষ্কের একদম কাছাকাছি থাকে, ফলে পরমাণুগুলো যখন তাদের শক্তি আবার ছাড়ে, তখন কয়েল সেই শক্তি শনাক্ত করে। আর এই শক্তি যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ফিরে আসে, তাকে বলা হয় রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সি। এটা আরো সহজভাবে বোঝাতে একটি ইন্টারেস্টিং ধারণা দেওয়া যেতে পারে। ধরুন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে হঠাৎ একটা চড় মারলো। আপনি যদি সাহসী হন তাহলে হয়তো পাল্টা একটা চড় মারার চেষ্টা করবেন, কিন্তু আপনার পাল্টা চড় তার মতো তীব্র হবে না।
এখানে গার্লফ্রেন্ড প্রথমে আপনাকে যে চর মারলো সেটা ছিল রেডিও ফ্রিকোয়েন্সি পালসের মতো, আর আপনি উত্তেজিত হলেন এবং আপনার ভেতরে শক্তি এলো। এখন আপনি সেই শক্তি ফিরে ছাড়লেন, মানে আপনিও একটা চর মারলেন। এই ফিরে আসা চরটাই হলো রেজিস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। এখানে গার্লফ্রেন্ড হলো একটি রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল বা একটি সেন্সর, যা আপনার থেকে ফিরে আসা শক্তি ধরতে পারে। এটি মস্তিষ্কের পাশে সংরক্ষিত থাকে এবং বারবার পরীক্ষা করতে থাকে যে কতটুকু শক্তি ফিরে এসেছে। এখন ধরা যাক মস্তিষ্কের কোনো অংশে রক্ত জমাট হয়ে গেছে। এই জমাটের চারপাশে পানির অণু তথা হাইড্রোজেন অ্যাটমের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। একটি সুস্থ মস্তিষ্ক আর একটি ব্লাড ক্লটযুক্ত মস্তিষ্কের মধ্যে পার্থক্য হলো এই অতিরিক্ত হাইড্রোজেন অ্যাটম থেকে যে ফ্রিকোয়েন্সি রিলিজ হয় তার আচরণ ভিন্ন হয়। কিছু অ্যাটম শক্তি ছাড়ে, আবার কিছু অনেক দেরিতে ছাড়ে। রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল এই ভিন্নতা বুঝতে পারে। এটি মূলত ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের সংমিশ্রণে তৈরি, যা ফিরে আসা ফ্রিকোয়েন্সির মাধ্যমে চার্জ এবং ডিসচার্জ হয়ে থাকে এবং এই চার্জ ডিসচার্জের মাধ্যমে একটি গ্রাফ তৈরি করে। তবে এত কিছুর পরও ডাক্তার সরাসরি জানতে পারে না যে সমস্যাটা আসলে কোথায়। শুধু এটুকু বোঝা যায় যে কোনো একটা সমস্যা রয়েছে, কারণ আমাদের দরকার একটি নির্দিষ্ট ছবি বা ইমেজ, যাতে করে সমস্যাটি সঠিকভাবে শনাক্ত করা যায় এবং নির্ভুলভাবে চিকিৎসা প্রদান করা যায়। এই মুহূর্তে মেশিন নিজে জানে না সমস্যাটি ব্রেনের কোন অংশে ঘটেছে। সঠিক পরিমাপের জন্য কোনো রেজিস্ট্যান্স বা তুলনামূলক অবস্থান থাকা দরকার। যেমন ধরো, তুমি বললে আকাশে একটা তারা ভেঙে পড়েছে। পরদিন যদি আমি জিজ্ঞেস করি তারা ঠিক কোথায় ভেঙে পড়েছিল, তুমি হয়তো শুধু একটা ধারণা দিতে পারবে যে এই জায়গা থেকে ভেঙে পড়েছিল, কিন্তু তুমি তার সঠিক অবস্থান বলতে পারবে না। কিন্তু আমাদের ঠিক সেই নির্দিষ্ট জায়গাটা জানতে হবে, যাতে অন্য কাউকে বুঝিয়ে বলা যায়। এখন আমাদের সেই কাজটাই করতে হবে। এই পর্যায়ে আসে মেশিনের তৃতীয় অংশ, গ্রেডিয়েন্ট কয়েল। এই গ্রেডিয়েন্ট কয়েল আসল চিত্র তৈরি করতে সাহায্য করে। এটি বোর্ড যেখানে স্ক্যান করা হয় তার ভিতরে নির্দিষ্ট একটি পজিশনে বসানো থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই দুটি কয়েলের বিপরীত দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, ফলে প্রতিটি কয়েলের চারপাশে আলাদা আলাদা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যদিও এখানে অনেকগুলো ফিল্ড লাইন চৌম্বক তৈরি হয়, সহজে বোঝার জন্য আমরা ধরছি প্রতি দিক থেকে একটি করে ফিল্ড লাইন তৈরি হয়েছে। এখন যেই পাশে কয়েল বসানো হয়েছে তার চৌম্বক ক্ষেত্র মেইন ম্যাগনেটিক ফিল্ডের একই দিকে থাকে, তাই এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে শক্তিশালী হয়। কিন্তু অপর পাশে বসানো কয়েলের ক্ষেত্র মেইন ফিল্ডের বিপরীত দিকে, তাই ওটা কমে যায়। যদি আমরা ঠিক সেন্টার পয়েন্টের দিকে তাকাই, তাহলে দেখি দুইটি বিপরীতমুখী ফিল্ড একটি অপরটিকে বাতিল করে দেয়, ফলে মাঝখানে শুধু বড় ম্যাগনেট ফিল্ডই থাকে। ধরি মাঝখানে বড় ম্যাগনেটের ফিল্ড 1 টেসলা। এর মাঝ পয়েন্ট থেকে যদি আমরা ডান দিকে তাকাই, তাহলে ফিল্ডের মান বাড়তে থাকে, কারণ ওই পাশে গ্রেডিয়েন্ট কয়েল এবং মেইন ফিল্ড একে অপরকে যুক্ত করেছে। আর অন্য পাশে গেলে উল্টোটা হয়, ফিল্ড কমতে থাকে। এইভাবে আমরা একটা রেখা পাই, যেটিকে জেড অ্যাক্সিস রেখা ধরা হয়। যদি কোনো সমস্যা এই রেখার কোনো নির্দিষ্ট পয়েন্টে থাকে, তখন মেশিন বুঝতে পারে যে জেড অ্যাক্সিস বরাবর যেখানে 1.2 টেসলা ফিল্ড আছে, সেখানে একটি অস্বাভাবিক ফ্রিকোয়েন্সি আসছে। একইভাবে মেশিন এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের জন্য একই রকম কয়েল বসানো থাকে। এখন একটা সহজ উদাহরণ ধরা যাক। ধরো একটা ঘন কিউব আছে যার ভেতরে একটা বল আটকে আছে। আমাদের সেই বলটা বের করতে হবে, কিন্তু পুরো ঘনকটা কেটে ফেললে চলবে না, বরং বলটি যেখানে রয়েছে সেখানে ছোট্ট একটা অংশ কেটে বের করতে হবে। এর জন্য আমাদের প্রথমে জানতে হবে বলটা ঠিক কোথায় আছে। তারপর ছোট একটা অপারেশন করলে বলটা বের হয়ে আসবে। আমরা প্রথমে জেড অ্যাক্সিস ব্যবহার করে স্ক্যান করে জানতে পারবো যে কোনো একটি নির্দিষ্ট স্থানের ভ্যালুর মাঝে একটি বল আছে, কিন্তু সেটি গভীরে আছে। তখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর একটি রেখা টেনে বলের সঠিক অবস্থান জানতে পারবো। একটি অক্ষ যখন 3টি মানে পরিবর্তন হয়, তখন সেই অক্ষ বরাবর একটি বল রাখা থাকে, কিন্তু আমরা এখনো সেই বল পর্যন্ত পৌঁছাইনি। তখন প্রয়োজন হয় তৃতীয় একটি অক্ষ, অর্থাৎ জেড অক্ষ। যখন আমরা জেড অক্ষের চারপাশে অগ্রসর হই, তখন একদম সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় যেখানে বলটি রাখা ছিল। সুতরাং যদি কেউ প্রশ্ন করে কিভাবে বলের জায়গায় পৌঁছানো যাবে, আমরা বলবো জেড অক্ষে 2 ধাপ, এক্স অক্ষে 3 ধাপ এবং ওয়াই অক্ষে 4 ধাপ এগোতে হবে। আর এমআরআই মেশিন ঠিক এভাবেই কোন জায়গায় আসলে সমস্যা আছে সেটি নির্ধারণ করে। এই ধারণা থেকে গ্রেডিয়েন্ট কয়েল কাজ করে। এটি 3টি অক্ষের নির্দিষ্ট মান বের করে। মূল ম্যাগনেটিক ফিল্ডে যে কোনো ব্যাঘাতকে ভিত্তি করে সুনির্দিষ্টভাবে একটি ছবি তৈরি করে। এমআরআই করার সময় সাধারণত 30 থেকে 40 মিনিট সময় লাগে, কারণ একদম নিখুঁত ছবি পেতে রেডিও ফ্রিকোয়েন্সি একাধিকবার পাঠানো হয়। এই যন্ত্রটির এক্স-রের মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে যদি পূর্বে আপনার কোনো সার্জারি হয়ে থাকে এবং শরীরের ভেতরে লোহার কোনো অস্ত্র যেমন স্ক্রু প্লেট বসানো হয়ে থাকে, তাহলে অবশ্যই আগে থেকে তা চিকিৎসককে জানাতে হবে। আর যদি সেটি আপনি না জানান, যখন আপনি এমআরআই মেশিনের ভেতরে থাকবেন, তখন মেশিন আপনার শরীর থেকে জোরপূর্বক সেই লোহার বস্তু টেনে বের করে আনতে পারে, যা হতে পারে মারাত্মক বিপজ্জনক। তাই চিকিৎসক যখন প্রশ্ন করে, তখন সবকিছু সত্যি করে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণভাবে এমআরআই শরীরের মাংসপেশির অংশে সবচেয়ে ভালোভাবে কাজ করে, বিশেষ করে যেখানে পানির পরিমাণ বেশি থাকে। তো সম্মানিত দর্শক, এমন ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক এবং আপনার মতামত কমেন্টে জানাবেন।
দেখা হবে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।